গণভবন কখনোই গণমানুষের হয়ে ওঠেনি। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ জনতার গণভবন দখল তারই প্রমাণ। এবার ভবনটিকে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় করা হবে রিভিউ কমিটি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গণভবনে ঢুকে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। সাধারণ জনতার কাছে যে ভবনটির অন্দরমহল ছিল একেবারে অজানা, সেখানে তোলা ছবি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই গণভবনকেই রূপ দেওয়া হবে জাদুঘরে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পরে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বৈঠকে শ্রমিক অসন্তোষ নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। দ্রুত সংকট কাটাতে রিভিউ কমিটির সিদ্ধান্ত হয়। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, দলটিকে আর কখনো রাজনীতিতে ফিরতে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণের। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। এদিকে পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ে খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচার পতনের মাস পূর্তিতে শহীদে মার্চ কর্মসূচি ঘিরে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন শত শত মানুষ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। সেখানে গণহত্যাকারীদের দ্রুত বিচার, শহীদ পরিবারকে সহায়তা, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা সহ 5 দফা দাবি তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে নিহত হয়েছে 617 জন আর 17,926 জন আহত হয়েছে। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি ও শহীদদের স্মরণে শহীদি মার্চে হাজার হাজার ছাত্র জনতা অংশ নেয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মার্চ শুরু হয়। যে কোনো পরিস্থিতিতেই আবারও একত্রিত হতে পারি, আজকের এই সমাবেশটা এটাই মূলত বোঝাচ্ছে। সকল অশুভ শক্তি ভেঙে দিতে হবে। বাংলাদেশ হবে আগামী দিনে সকলের, কোনো রাজনৈতিক দলের না। এ সময় ছাত্র জনতা জানায় দ্রুততম সময়ের মধ্যে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। সেই সঙ্গে আহতদের পাশে সরকারকে জোরালোভাবে থাকতে হবে। এখন পর্যন্ত হতাহতদের তালিকা করা সম্পন্ন করতে পারিনি আমরা। নীলক্ষেত, কলাবাগান, ফার্মগেট ঘুরে সন্ধ্যায় শহীদি মার্চ শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় সমন্বয়করা চাঁদাবাজ সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন। গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা সহ 5 দফা দাবি জানানো হয়। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে 5 আগস্টের পর থেকে কেউ ভুলেও নতুন করে ফ্যাসিস্টের দোসর সাজার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন তখনই হচ্ছে 5 সেপ্টেম্বরকে মনে রাখবেন। টেন্ডারবাজ যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা এই 5 সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। দেশ থেকে বৈষম্য দূর হওয়ার আগ পর্যন্ত ছাত্রদের রাজপথেই থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচার পতন আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদে মার্চ কর্মসূচি পালিত হয়েছে। পদযাত্রার পাশাপাশি সমাবেশ, আলপনা আঁকা, প্রতিবাদী গান আর আলোচনা সভারও আয়োজন হয়েছে। এসব আয়োজনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আর নিহতদের সঠিক তালিকা প্রকাশের
দাবি তোলেন শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে মাস পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহরের ১৬ শহর রেল স্টেশন থেকে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়। মুরাদপুর, বদ্দারহাট সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই পদযাত্রা। খুনি হাসিনার পক্ষে যারা নীরবতা পালন করেছে তারা এখনো অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছে। আমরা এদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। কোনো সেক্টরে যাতে বৈষম্যটা না থাকে এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই আমরা। সিলেট শহীদ মিনার থেকে শুরু হয় শহীদি মার্চ কর্মসূচি। পরে সমাবেশে সব ধরনের বৈষম্য দূর করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। রাজশাহীতে আলপনা আঁকা গানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করা হয়। পরে নিহত ও আহতদের জন্য আয়োজন করা হয় দোয়া মাহফিলের। বাংলাদেশটাকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাংলাদেশ এবং সর্বস্তরের এবং জনসাধারণের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আসলে আজকের এই কর্মসূচি। দেশটা যেন সুন্দর হয়ে যায়, দেশের খারাপ দিকগুলো চলে যায়, মানুষের উপর যেসব অন্যায় হয়েছে তার বিচার হোক। বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিএম কলেজ থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে তা শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বগুড়ায় শহীদি মার্চ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা বাংলাদেশকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা যে 2024 সালে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করলাম, সেই স্বাধীন বাংলাদেশের আমাদের ধারাবাহিকতা আমরা রক্ষা করব। রংপুরে শহীদি মার্চ উপলক্ষে র্যালি বের করে শিক্ষার্থীরা। পরে নগরীর টাউন হল চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভার। এছাড়া খুলনা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, জামালপুর, লক্ষ্মীপুর, মেহেরপুর, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর সহ সারা দেশে একই কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত তার চুপ থাকা উচিত। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি জোর দিয়ে বলেন, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। 13 আগস্টে শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ন্যায় বিচারের দাবি প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। ভারতে বসে দেশের বিষয়ে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্যকে একটি অবন্ধুসুলভ আচরণ হিসেবে অভিহিত করেছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। এই তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল জয়ী আছেন। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে তাদের একটি বিবৃতি প্রকাশ করা হয় বুধবার। বিবৃতিটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারেও প্রকাশ হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, তারা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানাতে পেরে উচ্ছ্বসিত। আরও বলেন, এদেশের সাধারণ মানুষের মতো ডক্টর ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। ছাত্র জনতার শক্তি স্বৈরাচার হটিয়ে আশার জন্ম দিয়েছে বলে উল্লেখ করেন বিশ্ব নেতারা। মেয়াদের 2.5 বছর বাকি থাকতেই বিদায় নিল আউয়াল কমিশন। বৃহস্পতিবার পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 নির্বাচন কমিশনার। বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের আয়োজন করা নির্বাচনকে বিতর্কিত বলেন সিইসি। দ্বাদশ সংসদ নির্বাচন একদলীয় বলে আখ্যা দেন তিনি। এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুপারিশ তার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনারের পদত্যাগ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তে নিরাপত্তা নির্বাচন ভবনে। এ সময় আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে। বেলা 12টার দিকে সংবাদ সম্মেলনে হাজির হন সিইসি কাজী হাবিবুল আউয়াল। শেষ কর্মদিবসের চোখে মুখে ক্লান্তি আর কপালে চিন্তার ভাঁজ। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর। অন্য 2 কমিশনার রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সেখানে ছিলেন না।
বিদায়ী সিইসি বলেন ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের ২৯৯টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। লিখিত বক্তব্যে বিদায়ী সিইসি এ সময় আগামী নির্বাচন নিয়ে কিছু প্রস্তাবও তুলে ধরেন। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পদত্যাগ ঘোষণার পর কোনো প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। থ্যাংক ইউ। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সংবাদ সম্মেলনে না থাকা দুই নির্বাচন কমিশনার। দ্বাদশ সংসদ নির্বাচনে অস্বাভাবিক ভোটের হার দেখানো সহ নানা অভিযোগ নিয়েই বিদায় নিল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি গঠিত আউয়াল কমিশন। পদত্যাগ করে বের হওয়ার পর তাদের ধাওয়া দেয় জনতা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সদ্য বিদায়ী কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির। সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও জানায় দলটি। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এ সময় ভারতের সাথে সম্পর্ক নিয়ে জামায়াতের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। আমরা উদ্যোগী পদত্যাগ পত্র। তাদের পদত্যাগ ইস্যুতে বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণে বড় ভূমিকা ছিল এই কমিশনের, তাই এদেরকেও দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতায় না আনেন মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে। এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই রাখিব, প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করে প্রশাসন সহ শিক্ষা প্রতিষ্ঠানে একটি মতাদর্শের লোকদের বসানো হচ্ছে। জামাতের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, একটি দলের কাছে ভারত হঠাৎ কেন এত আপন হলো তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে, আরেক জালিম আসতে আমরা দিব না, তাকে ঠেকাতে হবে। কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে। তো এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন, সুসম্পর্ক করেননি কেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ডিপার্টমেন্টে, বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে বিশেষ মতাদর্শের মানুষদেরকে বসানোর আমরা লক্ষ্য করছি। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বিএনপিপন্থীরা দখল করেছে বলে একটি টিভি চ্যানেলে যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা বলেও দাবি করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। মিথ্যা অপপ্রচার দিয়ে আমাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 15 বছরের নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগকে ক্ষমা প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রতিশোধ হিসেবে তারা আইন নিজের হাতে তুলে নেবে না, তবে আওয়ামী লীগের 15 বছরের নির্যাতন আর গণহত্যার বিচার চায় তারা। সকালে রাজধানীর মগবাজারে মজলিসে সুরার বৈঠকে তিনি এই কথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ কারণে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। ট্রাকের উপরে লাশের স্তূপ,
তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের শুরা সদস্যদের সভা হয় ১৩ বছর পর। সভায় জামায়াতের আমির বলেন, সাজানো তদন্ত আর মিথ্যা সাক্ষী হাজির করে দলটির শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় অনেককে জেলে পাঠানো এবং গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি। 15.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিও জানিয়েছেন জামায়াতের আমির। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈধ অবৈধ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। আয়কর নথিতেই তার সম্পদের পরিমাণ ১১২৭ কোটি টাকা। চাঁদাবাজি, কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা অপরাধে নাম জড়িয়েছে গার্মেন্টস খাতের এই উদ্যোক্তার। অর্থ পাচারের অভিযোগ তার মেয়ের বিরুদ্ধে। বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, ওনার কন্যাকে মারতে বলে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। প্রায় 15 বছর ধরে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য চাঁদা তোলা, মালিকদের হয়ে সরকারের প্রতি আনুগত্য, হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক ডাকা, এমন নানা কারণে সমালোচিত তিনি। ক্ষমতার এতটাই কাছে ছিলেন যে দেশের একজন শীর্ষ উদ্যোক্তা হয়েও এখন পলাতক। আয়কর নথিতে 532 কোটি টাকার অকৃষি সম্পদ, ব্যাংকে এফডিআর 440 কোটি টাকা, বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম 98 কোটি, ব্যবসার মূলধন 26 কোটি, নগদ 30 কোটি টাকা দেখান নজরুল ইসলাম। বিপরীতে ব্যক্তিগত ঋণ 300 কোটি টাকা। 1000 কোটি টাকার এই মালিক গত অর্থ বছরে কর পরিশোধ করেন মাত্র 11.5 কোটি টাকা। গার্মেন্টস ব্যবসার আড়ালে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ পুরনো। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অভিযোগ আছে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রি, আমদানি রপ্তানিতে মূল্য কখনো কম কখনো বেশি দেখিয়ে অর্থ পাচার করেছেন। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট ঘাঁটলেই নজরুল ইসলাম ও তার মেয়ের অর্থ পাচারের তথ্য মেলে। লন্ডনে অন্তত 4 কোম্পানিতে আছে আনিকার মালিকানা। কোম্পানিগুলো আর্থিক ও আবাসন ব্যবসায় জড়িত। ANW নামের কোম্পানিতে মেয়ের সঙ্গে পরিচালক ছিলেন নজরুল ইসলামও। সমালোচনার মুখে গত বছর তিনি পদত্যাগ করেন। আনিকার বয়স 25 বছর, জাতীয়তা ব্রিটিশ। কোম্পানি নিবন্ধনে ব্যবহার করেন এসেক্সের ঠিকানা। তার নামে লন্ডনের কেনসিংটনেও একাধিক বাড়ির খবর গণমাধ্যমে আসে গত বছর, যার মূল্য প্রায় 250 কোটি টাকা। সৌদি আরবেও নজরুল ইসলামের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। যেখানে অভিযোগের প্রমাণের সত্যতা পাওয়া যাবে তার জন্য যেন নিষ্ঠা দিয়ে সততার সাথে এবং জবাবদিহিতার সাথে, স্বচ্ছতা জবাবদিহিতার সাথে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। নজরুল ইসলামের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে এনবিআর, বিএফআইউ সহ একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলার সংকট কাটাতে স্বর্ণ, প্রসাধনী, প্রক্রিয়াজাত খাদ্য, সফট ড্রিঙ্কস, চামড়াজাত 14 বিলাসী পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। বিলাস জাতীয় পণ্য এবং অভ্যন্তরীণভাবে উৎপাদিত আমদানি বিকল্প পণ্যসমূহের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এমডি সাইম সোবহান আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডি থেকে পাঠানো তথ্যে জানানো হয়েছে, বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশে
রাজুকের অনুমোদন থাকলেও অধিকাংশেরই অনুমোদন নেই। তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জমি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্লট বিক্রি করে অগ্রিম এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। এছাড়া বসুন্ধরা আবাসিকের বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেডের বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে, যার বর্তমান আনুমানিক মূল্য 1.5 লাখ কোটি টাকারও বেশি। ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সরকার। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো এক কূটনৈতিক পত্রে এই প্রতিবাদ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্তে 13 বছরের স্বর্ণা দাসকে গত 1 সেপ্টেম্বর গুলি করে হত্যা করে বিএসএফ। বাংলাদেশ এই ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এছাড়া সীমান্তে এমন হত্যাকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বলেও জানানো হয়। এই ধরনের কাজের পুনরাবৃত্তি বন্ধ এবং দায়ীদের চিহ্নিত করে বিচারের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুক হামলার বিষয়ে 1 বছর আগেই স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। অঙ্গরাজ্যের একটি স্কুলে হামলার পর। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।